আম, এখন যদি আমরা দেখি বাংলাদেশে কারা আসলে স্মার্টফোন বানায়, আম, আপনারা যদি দেখেন বাংলাদেশে মেজর যে ব্র্যান্ডগুলো আছে, বাংলাদেশে বাংলাদেশে যে মেজর ব্র্যান্ডগুলো আছে, ওই মেজর ব্র্যান্ডগুলো অলরেডি কিন্তু স্মার্টফোন বানায়। সো এবং এইখানে যারা আছে এটা কিন্তু লোকালি না। আমরা আজকে যেই সিচুয়েশনটা দেখছি, যেভাবে কথা বলা হচ্ছে যে আমরা স্মার্টফোনটা বাংলাদেশে শুধুমাত্র এনে অ্যাসেম্বল করি, জোড়াতালি দিয়ে বানাই। আজকে আমার এই প্রেজেন্টেশনটা শেষে আম, এটা আমাদেরই একটা ব্যর্থতা আমরা মনে করি। আমরা ইন্টারনালি অনেক কথা বলেছি যে আমরা আপনাদের জিনিসটাকে পুরোটা বুঝাইতে পারি নাই যে আমরা আসলে কতটুকু লেভেল পর্যন্ত টেকনিক্যালি স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং করি বাংলাদেশে। সো এই প্রেজেন্টেশনেই আপনারা এটা দেখতে পাবেন। সো প্রথম হচ্ছে আমরা আহ, দেখতে পাচ্ছেন যে আমরা মেজরিটি ব্র্যান্ড হচ্ছে এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টররাও আছে। বড় বড় পৃথিবীর যত ব্র্যান্ড আছে সমস্ত ব্র্যান্ড আসলে এখানে আসছে। এবং আপনি যদি দেখেন আমরা মেজরলি বাংলাদেশে অ্যাসেম্বল থেকে শুরু করে এসএমটি এবং কিছু কিছু ব্র্যান্ড আপনার অ্যাক্সেসরিজও প্রোডাকশন করে, এন্ড পিসিবিও বানায়। সো ইট ইজ নট অ্যাবাউট জাস্ট আ লোকাল ইন্ডাস্ট্রি, এখানে ফরেন ইনভেস্টরের কনসার্ন আছে। এইখানে আসলে আমরা টেকনোলজিটাকে আরো অনেক ডিপে নিয়ে গিয়েছি। সো এখন জাস্ট আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংটা আসলে কিভাবে হয়, কোথায় গিয়ে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংটা শেষ হয়, এবং আমরা আসলে কোন পর্যায় পর্যন্ত আছি। সো আপনারা যদি দেখেন মোবাইল ফোনের যে ম্যানুফ্যাকচারিং, মোবাইল স্মার্টফোনের যে ম্যানুফ্যাকচারিং, এটা আসলে তিনটা লেভেল পর্যন্ত করা যাবে ম্যাক্সিমাম। একটা হচ্ছে অ্যাসেম্বলি, এটা হচ্ছে একদম এন্ট্রি লেভেলে হয়, যেটা আমার ধারণা আমরা অনেকেই অনেক আগে পার করে এসেছি। তারপরে হচ্ছে এসএমটি করা, যেটাকে পিসিবি অথবা পিসিবিএ কে প্রোডাকশন করা। অ্যান্ড থার্ড লেভেলটা হচ্ছে ম্যাক্সিমাম আমরা কিছু অ্যাক্সেসরিজ প্রোডাকশন করতে পারি। এবং বাংলাদেশে আমরা কিন্তু ইনক্লুডিং মেম্বাররা এই ম্যাচুর স্টেজ থেকে এই অ্যাডভান্স স্টেজ পর্যন্ত স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং এর এইটা কিন্তু অলরেডি কমপ্লিট করেছে। কেউ না কেউ করেছে, বা আমার ব্র্যান্ড কিছু একটা করেছে, অন্য ব্র্যান্ড কিছু একটা করেছে। দ্যাট মিনস উই আর অলরেডি ইন অ্যাডভান্স লেভেল অফ মোবাইল ম্যানুফ্যাকচারিং। এখন এরপরে কি, এরপরে হচ্ছে কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং। একটা ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং হয়, একটা চিপসেট ম্যানুফ্যাকচারিং হয়, হয়তো বা ক্যামেরা ম্যানুফ্যাকচারিং হয়। তো এইগুলো কম্পোনেন্টগুলো শুধুমাত্র মোবাইল ফোনের জন্য না। এই এই আজকে যে ডিসপ্লেটা আমার জন্য তৈরি হয় সেটা টিভিতেও আছে, সেইটা কারের ডিসপ্লেতেও হয়। যে চিপসেটটা আমার জন্য বানানো হয় সেটা অন্যান্য আইটেমও তৈরি করা হয়। ক্যামেরা আমাদের জন্য যেটা হয় সেটা অন্যান্য আইটেমও একই ক্যামেরা দেওয়া হয়। সো ওইটা হচ্ছে নেক্সট লেভেল অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটার সাথে মোবাইল ফোন এর ডাইরেক্ট স্মার্টফোনের সম্পর্ক আছে, বাট ইট ইজ নট অনলি স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং। সো এই পয়েন্টে আমরা বলতে পারি যে উই হ্যাভ অলরেডি রিচ দ্য অ্যাডভান্স লেভেল অফ মোবাইল ফোন অর স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং ইন বাংলাদেশ। আমি আরেকটু জাস্ট ডিপ ডাউনে যাই যে একটা মোবাইল ফোনে কতগুলো আসলে কম্পোনেন্ট থাকে, কোন কম্পোনেন্টে কতটুকু ভ্যালু এডিশন হয়। সো এইটাকে যদি দেখি যে গ্রিন কালারে যেগুলো আছে, সেই গ্রিন কালারগুলো হচ্ছে আমরা আসলে বাংলাদেশে ভ্যালুয়েট করি, এবং এগুলোই মূলত মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং। সো আপনারা যদি দেখেন উই আর অলমোস্ট অ্যাডভান্স লেভেল অফ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং। আমরা অ্যাসেম্বলিং করি, আমরা কিছু কিছু কম্পোনেন্ট বানাই, আমরা ব্যাটারি চার্জার করি, আমরা পিসিবি পর্যন্ত আমাদের কোনো এক পার্টনার বানায়। এর বাইরে যদি আমরা অন্য ইন্ডাস্ট্রিতে যেতে চাই, ইটস এ ভেরি বিগ ইনভেস্টমেন্ট, $1 বিলিয়ন অফ ইনভেস্টমেন্ট। বাট সেটার যে ওভারঅল সাইজ, আমি ডিসপ্লের কথা বলি, ক্যামেরার কথা বলি, এইগুলোর যে সাইজ সেটা হয়তো বা মোবাইল ফোন ইন্ডাস্ট্রি সাইজের চেয়ে, গ্লোবাল ইন্ডাস্ট্রি সাইজের চেয়ে বড়। সো সেইটা আমাদের যারা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করে তাদের অ্যাজ আ কিছু কিছু ব্র্যান্ড হয়তো এটার সাথে ইনভলভ, বাট ইট ইজ অ্যান ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। সো দিস ইজ হাউ আমরা আসলে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ডিপে বাংলাদেশে কাজ করছি। এখন আসি আমরা আসলে ভ্যালু এডিশন কি করি।
আমরা কি ভ্যালুয়েশন করি, আমাদের মতো যারা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং পৃথিবীর আশেপাশের কান্ট্রিতে বানায় তারা আসলে ম্যানুফ্যাকচারিং কি করে, তাদের ওরিয়েন্টেশনটা কি। আমাদের বাংলাদেশে মেজরলি আমরা 15 থেকে 20% ভ্যালু এডিশন করি। আমরা যদি নিয়ারবারিং কান্ট্রিগুলোতে দেখি, পাকিস্তানে অলমোস্ট 10%-এর মতো করে, ইন্ডিয়াতে 23%-এর মতো করে। সো মোবাইল ফোনের ম্যানুফ্যাকচারিংটাই আসলে আপনি যদি অ্যাডভান্স কম্পোনেন্ট লেভেলে না যান, সেটা 20 থেকে 25-30%-এর ভিতরেই সীমাবদ্ধ থাকে। আমরা অলমোস্ট সেই জায়গাটায় চলে এসেছি। সো উই আর অলরেডি ইন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং স্টেজ। এখন আমরা প্রথমে বলেছি যে এই স্মার্টফোনে আমরা যে ম্যানুফ্যাকচারিং করছি, এই ম্যানুফ্যাকচারিংয়ের আলটিমেটলি অবজেক্টিভটা কি, এখান থেকে আমরা আসলে কি অ্যাচিভ করতে পারি, এন্ড গেমটা কি হতে পারে। আমাদের এন্ড গেমটা কি আসলে মোবাইল ফোনের লোকাল মার্কেট? এইটা আসলে আমরা অ্যাটলিস্ট মনে করি যে না, দ্যাট ইজ এ হিউজ পটেনশিয়াল। 2030 সালের ভিতরে সারা পৃথিবীর স্মার্টফোন মার্কেট হবে $1 ট্রিলিয়ন। আপনি যদি বাংলাদেশে দেখেন, উই হ্যাভ স্কিল ম্যান পাওয়ার। গ্লোবালি যত বড় কোম্পানিগুলো আছে, সমস্ত কোম্পানি আসলে বাংলাদেশে আসছে। ক্ষেত্রটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের এক্সপোর্টের জন্য যে ফ্যাসিলিটিসটা দরকার সেটা হচ্ছে কম্পিটিটিভনেস। কিছু কিছু জায়গাতে আমাদের কম্পিটিটিভনেস লাগবে অ্যান্ড পলিসি সাপোর্ট। কম্পিটিটিভনেস বলতে আমি যেটা বুঝাই যে একটা প্রোডাক্ট যখন ইন্ডিয়া থেকে যখন এক্সপোর্ট হবে, তার যেই কস্ট, আমার যে কস্ট বাংলাদেশ থেকে এক্সপোর্ট হবে, সেটা কস্ট যেন কম্পিটিটিভ হবে। অথবা চায়না থেকে যখন হবে, ইন্দোনেশিয়া থেকে যখন হবে, যখনই আমরা এই পয়েন্টটাতে আসতে পারবো, তখনই আমরা এক্সপোর্টের দিকে যেতে পারবো। বাট দ্য মার্কেট ইজ রেডি, উই অলরেডি হ্যাভ এ প্ল্যাটফর্ম। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। $1 ট্রিলিয়ন যদি আমরা মানে 5%ও নেই 2030 সালে, we have a $50 billion ready market for smartphone export. So this is a potential, I would say. আমাদের যেভাবে মানে বিভিন্নভাবে এখন বলা হচ্ছে, যেভাবে মানুষজন যেভাবে সোশ্যাল মিডিয়াতে সিম্পেথাইজ হচ্ছে যে আমরা শুধুমাত্র কয়েকটা পার্টস নিয়ে মোবাইল বানাই, এবং আমাদের এই ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির এন্ড গেম হচ্ছে শুধুমাত্র লোকাল মার্কেট। আমরা এটাকে একটা ডেফার করি। আমরা মনে করি যে পলিসি যদি সাপোর্ট থাকে, এই ইন্ডাস্ট্রি থেকে 2030-32 সাল নাগাদ 5 থেকে 6,000 কোটি টাকা এক্সপোর্ট করে ভ্যালু এডিশন করা সম্ভব। ইট ক্যান বি ওয়ান অফ গুড আপনার এক্সপোর্ট জেনারেটিং ইন্ডাস্ট্রি। এখন আমি একটু যে বিষয়টা নিয়ে আমরা সবাই একটু কনসার্ন, সে বিষয়টা নিয়ে যে আসলে এই যে ইলিগাল ফোন, এইটার আসলে নিউমেরিক লস কত, আমরা আসলে কত টাকা লস করতেছি। মানুষ অনেক রকম অনেক কথা বলে, অনেক জায়গাতে বলে। সো উই হ্যাভ ডিপ ডাইভ অ্যান্ড উই হ্যাভ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে টোটাল বাজার কত, এর ভিতরে ইলিগাল বাজার কত। বাংলাদেশের টোটাল যদি 10 মিলিয়ন হয়, তাহলে এর স্মার্টফোনের মার্কেট 20%-এর মতো আসলে ইলিগাল স্মার্টফোন ইম্পোর্ট হয় অথবা বিভিন্নভাবে আসে। সেই ফোনগুলো আমরা যেহেতু দেখেছি 30,000 টাকার উপরে আসলে ওইগুলো, সেই 30,000 টাকার উপরে ওই ফোনগুলোর এএসপি ধরা হচ্ছে 50,000 টাকা। তাহলে অলমোস্ট বছরে রেভিনিউ লস হচ্ছে আর রেভিনিউ গেইন হচ্ছে 10,000 কোটি টাকা ইলিগাল ফোন থেকে। এখন আমরা যদি দেখি টোটাল ইন্ডাস্ট্রিতে কীরকম হয়, অফিসিয়াল যদি হয় হচ্ছে 10 বিলিয়ন, আমাদের এএসপি হচ্ছে 13 থেকে 14,000 টাকা। সো আমরা 14-15,000 কোটি টাকা আমাদের রেভিনিউ হয়, কিন্তু যারা ইলিগালি ইম্পোর্ট করে আছে অথবা গ্রে মার্কেট হচ্ছে, তার ভলিউম হচ্ছে অনেক কম, বাট সে রেভিনিউতে অলমোস্ট নিয়ার টু আস। এখন এই জায়গাটাতে কি কি হতে পারে, এবং আরো একটা জিনিস কি, এই যে মার্কেটটা 30,000 টাকার উপরে মার্কেট, এখন মার্কেটে যারা বাজারে আছেন আন্দোলন করছেন, তারা তো ডেসপারেট কেন? এর একটা কারণটা হচ্ছে, আপনি যদি ইয়েতে দেখেন, গত 3 বছরে অফিসিয়াল মার্কেটেই সবচেয়ে বেশি
গ্রোয়িং যে সেগমেন্ট সেটা হচ্ছে 20 থেকে 30 হাজার সেগমেন্ট। সো এরপরে আমরা আসলে ব্লক হয়ে গেছি, আমরা ইয়ের কারণে পারিনি। সো আমরা ধরে নিচ্ছি যেহেতু আমাদের আপার স্ল্যাবটাই হচ্ছে সবচেয়ে বেশি গ্রো হয়, আমরা দেখেছি গত 2 বছরে অলমোস্ট 50%-এর মতো গ্রো করেছে 20 থেকে 30 হাজার টাকার সেগমেন্টে। আমরা ধরে নিচ্ছি যে আপার যে সেগমেন্ট 30 হাজার থেকে উপরে, এইটার গ্রোথ আসলে আর অনেক বেশি, মেবি 100%। সো এই কারণেই আমরা এই ফ্যাক্টটা থেকে ওটাকে লিঙ্ক করার চেষ্টা করেছি। এই কারণেই এইখানে একটা লুক্রেটিভ আনট্যাপ মার্কেট রয়েছে, যেইটাতে দেয়ার আর পিপলস হু হ্যাজ, মানে যারা বিভিন্ন সময় এখান থেকে বেনিফিট পেয়েছে, এবং সেই কারণেই আজকে এত বড় একটা ইলিগাল মার্কেট তৈরি হয়েছে। এবং আমরা যদি দেখি 10,000 কোটি টাকায় সরকার বছরে যদি এখন যে মানে গত মাস পর্যন্ত যে ট্যাক্স ছিল, তাতে আমরা দেখি 5 থেকে 6,000 কোটি টাকার মতো ট্যাক্স লস করেছে হচ্ছে শুধুমাত্র ইলিগাল মানে স্মার্টফোন থেকে। আপনি জাস্ট চিন্তা করে দেখেন বাংলাদেশে কয়টা ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল 5-6 হাজার কোটি টাকা কিন্তু রেভিনিউ কন্ট্রিবিউট করে না। বিগ ইন্ডাস্ট্রি অলসো, যেখানে একটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, একটা অংশ, আনট্যাপ অংশ 6,000 কোটি টাকার মতো রেভিনিউর বাইরে থেকে যাচ্ছে। এখন আমরা যদি দেখি যে আমরা যারা স্মার্টফোন বানাই এবং এই এর ইমপ্লিমেন্টেশনের পরে এই মার্কেটটা কি হবে আগামী 5-7 বছরে, এই মার্কেটটা আসলে কি হবে, সরকারের আসলে এখান থেকে লাভ কি হবে, আমাদের আসলে কি লাভ হবে। আমি প্রথম সরকারেরটা যাচ্ছি, তারপরে আমি আমাদের ইউজারের প্রফিটটাও আছে। আমরা দেখি আমরা এখন মোরলেস এই বছর 3,000 কোটি টাকার মতো হয়তো বা সরকার এই ইন্ডাস্ট্রি থেকে রেভিনিউ পাবে। যেইভাবে ভ্যাট রিসেন্টলি ডিউটি কমানো হয়েছে সিবিইউতে, তাতে আমরা মনে করি আগামী বছর, এবং এটার পাশাপাশি এনইআর যদি ইমপ্লিমেন্ট হয়, ইলিগেল ফোনটা যদি ইম্পোর্ট হওয়া বন্ধ হয়, আমরা মনে করি 2 মিলিয়নের মতো ফোন 2026 সালে অফিসিয়ালি ইম্পোর্ট হবে। সেখান থেকে যদি সরকার 43% আর 40%-এর মতো ডিউটি পায়, সো অ্যারাউন্ড 3,000 কোটি টাকার মতো পাবে। তো অল টুগেদার 8 থেকে বেড়ে এইটা 2030 সাল নাগাদ প্রায় 16,000 কোটি টাকা রেভিনিউ সরকার এই অফিসিয়াল এবং এনইআর ইমপ্লিমেন্টেশনের মাধ্যমেই গেইন করতে পারবে। সো ইটস এ হিউজ পটেনশিয়াল। সেটা এনইআরকে যদি আমরা শুধুমাত্র আজকের অবস্থা থেকে বিচার করি সেইটা না, সেইটাকে আমাদের ফিউচারের জায়গা থেকেও আমাদের বিচার করা উচিত। আমরা আরেকটা কথা সবসময় শুনি, ওনারা বিভিন্ন সময় বলে আমরা 20,000 মানুষ, 20,000 দোকান, 20 লক্ষ আমাদের হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার। আমি এই জিনিসটা আমি একটা ফ্যাক্ট দিয়ে দেখাতে চাই। ইট ইজ নট ট্রুথ, ইট ইজ অ্যাবসলুটলি ফলস। আমরা 2024 সালে একটা রিটেল ইউনিভার্স সার্ভে করেছি। আমি আবার বলতে চাই যে বাংলাদেশের আসলে রিটেল ইউনিভার্স কত। ইনসাইট মেট্রিক্স লিমিটেড বলে বাংলাদেশে একটা রিসার্চ এজেন্সি আছে। দে মেড এ রিটেল রিসার্চ। বাংলাদেশে 1 পিস স্মার্টফোন, সে হোক ইউজ, আনঅফিসিয়াল, অফিসিয়াল, এরকম ইউজ দোকান আসলে কত আছে, তারা সমস্ত সার্ভে করেছে এবং দিস ইজ দেয়ার সার্ভে অবজেক্টিভ। স্কোপ অফ ওয়ার্ক ছিল এটা। আমরা যদি দেখি তাদের টোটাল যে দোকান পাওয়া গেছে, এই 13,000 দোকানে উই হ্যাভ ইমেজ, প্রত্যেকটা দোকানের ছবি পর্যন্ত আমাদের কাছে আছে। বাংলাদেশের টোটাল দোকানই আছে হচ্ছে 12,900 সামথিং। সো এই যে 20,000-এর দোকানের কথা বলা হচ্ছে, it is absolutely baseless and this is a proof of this. To make it more detailed, more rational,
আমাদের কাছে এই যে রিটেলগুলো আছে এইটার ব্রেকডাউন পর্যন্ত আছে, কোন ডিস্ট্রিক্টে কোন টাইপের। এখানে আমরা একটা জিনিস বারবার করে দেখছি যে বিভিন্ন সময় আমরা রেশনালটা বাদ দিয়ে মিডিয়া, মিডিয়ার ইজ অ্যান আই অফ আ পিপল। মানুষ যেটা সত্যটা জানবে। অফকোর্স মিডিয়া থেকে হয়ে এখন সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই ইউনো একটা ভিউ পয়েন্ট থাকবে, বাট ট্রুথ হ্যাজ টু বি ট্রুথ। এই যে আমরা বিভিন্ন সময়ে তাদের দেখছি ইন্টেনশনালি তারা মাঠে আসছে, তারা বিভিন্ন সময় রাস্তা ব্লক করছে, তারা বিভিন্ন সময় ফলস ইনফরমেশনগুলো দিচ্ছে। আমরা এটাকে জাস্টিফাই করার অনেক সময় চেষ্টা করছি না। আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের যে রিসার্চ, ওই রিসার্চে মনে হয় এই যে 20,000 রিটেল বলছে, যারা আমাদের অফিসিয়াল ফোন বিক্রি করে না, এই যে যারা বলছে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে, ইট ইজ নট ট্রু। বিকজ এই যে যারা এখন আন্দোলনে আছে, এদের 90% ইজ অলরেডি সেলিং আমাদের, হয়তো আমার ব্র্যান্ড বিক্রি না করে অন্য ব্র্যান্ড বিক্রি করে, কারো না কারো ফোন বিক্রি করে। সো শুধুমাত্র আমাদের ফোন বিক্রি করে না, অথবা শুধুমাত্র ইউজ ফোন বিক্রি করে এরকম দোকান আমরা মনে করি 10%, টোটাল ইউনিভার্সের 10%-এর বেশি হবে না। তো সেইটা হলে 1 থেকে 1,500 রিটেল আছে যারা এই যে এনিয়ার যে সিস্টেম আছে সেই সিস্টেমে আর ট্রু ভালনারেবল। যেটা আমার দে আর অলসো বিজনেসম্যান, উই আর অলসো বিজনেসম্যান, যেটা ভালনারেবিলিটি ইজ এ ভালনারেবিলিটি। সো টোটাল 1 থেকে 1,500-এর মতো আছে, এটা 20,000 হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু তারা এই যে 20,000 লোক এবং 100 জন মানুষ, এক একটা ফ্যামিলিতে, আমি জানি না বাংলাদেশে কোন ফ্যামিলিতে 100 জন মানুষ আছে, দে আর টকিং অ্যাবাউট 20 লাখ পিপল, 2 মিলিয়ন পিপল আজকে ক্ষতিগ্রস্ত হবে। সো এনিয়ার ইমপ্লিমেন্টেশন হলে এইটা আসলে ইটস নট এ ট্রু ফ্যাক্ট। আমরা যেটা বিভিন্ন সময় দেখেছি, আমরা আজকে জাস্ট একটা, বিকজ আমাদেরও অনেক পার্টনার আছে, যেহেতু দে অলসো সেল বোথ, সো তাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে আমরাও আছি, আমরা আমাদের পার্টনাররাও আছে। সো উই হ্যাভ সিন যে এই যে যারা এখানে বিভিন্ন সময় এসছে, ওরা কি আসলে 20,000 রিটেলার, ওরা কি আসলে 20,000 রিটেলারের পার্টনার, সেই জিনিসটাই আমরা দেখতে পাবো। পরের আগের স্লাইডটা ভয়েস আছে ওটাতে, অডিও আছে। আউট পার্সন থাকবে আমার সাথে মিনিমাম 100 জন। আশা করি সবাই নিয়ে আসবেন। আমি আবার আগের স্লাইড থেকে যাচ্ছি। আশা করি কালকে সবাই মিনিমাম 30 জন 30 জন করে বন্ধু বান্ধব নিয়ে আসবেন, এক জনে, ঠিক আছে? আমি আমার টিমকে বলে দিচ্ছি, আমি আল্লাহর রহমতে যদি মানে মিস না হয়, মিনিমাম 100 জন আউট পার্সন থাকবে আমার সাথে, মিনিমাম 100 জন। আশা করি সবাই নিয়ে আসবেন। এবং এইখানে আরেকটা যেটা বিষয় আমরা দেখেছি, উইচ ইজ উই ফিল ভেরি ব্যাড অ্যাবাউট ইট, যে আন্দোলনে শিশুদের ব্যবহার করা হয়েছে। এইটা একটা মানে আমরা আমাদের জায়গা থেকে এক্সট্রিমলি এটা কন্ডেম করতে চাই। এইটা শুধুমাত্র আসলে স্মার্টফোন অথবা কোনো ইন্ডাস্ট্রি না, ইট ইজ গোয়িং টু বি সেটিং আ ভেরি ব্যাড ট্রেন্ড। একটা 1 বছরের 2 বছরের বাচ্চা, মানে ঠিক ওই সময়টাতে আমাদের সবার ফ্যামিলি আছে, আমাদের সবার লাইভলিহুড আছে বাংলাদেশে। আই আন্ডারস্ট্যান্ড, আই ফুললি রেসপেক্ট দেম, যে যেটা ঘটেছে বাংলাদেশে ব্যবসায়ের অনেকেরই, আমরা যেখানে আছি আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউন হয়েছে, ব্যবসার অনেক আপস অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু আমরা আমাদের ফ্যামিলিকে, একটা শিশুকে এইভাবে ফ্রন্টে নিয়ে আসা, এবং দিস ইজ অলসো দেয়ার ইন্টেনশনাল প্ল্যান, ইট ইজ আ পার্ট অফ দেয়ার ক্যাম্পেইন, যে আমরা মহিলাদের নিয়ে আসবো, ইয়েতে নিয়ে আসবো, সো দ্যাট আমরা একটা সিম্পেথি পেতে পারি।
তারা তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ দেয় আমাদের, কিংবা তারা মিডিয়াতে বিভিন্ন সময় বলে যে কিছু কিছু ইস্যুসকে আমি জাস্ট উইথ প্রুফ আপনাদের কাছে এক্সপ্লেন করতে চাই। প্রথমে তারা বলে যে এনইআর আসলে পৃথিবীতে কোথাও এক্সিস্ট করে না, ডেভেলপ কান্ট্রিতে এনইআর নাই কেন, বাংলাদেশে কেন এটা আছে। এক নম্বর কারণ হচ্ছে সারা পৃথিবীতে প্লিজ টেল মি ওয়ান কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে আনঅফিসিয়াল টার্মসটা এক্সিস্ট করে। নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে আনঅফিসিয়াল বলে একটা টার্মস থাকতে পারে, মানে আমি রিকগনাইজ করে নিচ্ছি, আমি ট্যাক্স ফাঁকি দিব, এটা আনবো, ইটস এন ইন্ডাস্ট্রি, এইটা সারা পৃথিবীতেই আসলে কোথাও নাই। সেই কারণে অনেক দেশে যেখানে আসলে মানে ইললিগাল অনেক কিছু ইম্পোর্ট হয় না, তার এখানে প্রয়োজন হয় না। যেসব জায়গায় সিকিউরিটি ভালনারেবিলিটি আছে, যেসব কান্ট্রিতে ইললিগাল ইম্পোর্ট এ ধরনের হয়, সে সমস্ত কান্ট্রিতে অলরেডি ইমপ্লিমেন্টেড। আমি গুগল করেছি, আমি এআইকে জিজ্ঞেস করেছি, দিজ আর দ্য কান্ট্রি লিস্ট দে হ্যাভ গিভেন টু মি। আপনারা গুগল করতে পারেন, ইউ ক্যান আস্ক টু এনি অফ এআই, ইউ উইল অলসো ফাইন্ড দিস কান্ট্রিজ অলরেডি এক্সিস্ট। এটা হয়তো বা এনইআর নামে নাই, ইটস এ ডিফারেন্ট নেমে আছে। আপনি যে আইবিএ হোয়াইট লিস্টিং বলেন, ইউ উইল গেট দিস ডেটা। আরেকটা জিনিস ওনারা বলে, সেটা হচ্ছে যে ওনারা যথেষ্ট সময় পায়নি। বাট আমি এখানে একটু রেফার করি, অক্টোবরের প্রথমে বলা হয়েছিল, এটা আসলে শুরু হয়েছে আরও অনেক আগে থেকেই। 2021 সালে প্রথমবার এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল। তখনও তাদের কারো কারো এটার মতামত ছিল, ওই সময়টাতে হয়তো বা হয়নি। আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে মাননীয় তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার স্পেশাল সেক্রেটারি সহ উপদেষ্টা সহ আমরা তাদের সাথে বসেছি, 2 থেকে 3 বার বসেছি, এক্সপ্লেন করেছি। তারা যে জিনিসটা চেয়েছে, অনেকগুলো জিনিসই সরকার রাজি হয়েছে। তারা বলেছে তাদের এক্সিস্টিং যে স্টকটা আছে, সেই স্টকটাকে কগনিশনে আনতে হবে। বিটিআরসি 1 মাস সময় দিয়েছে তাদের আইএমএ নাম্বারগুলো দিয়ে দেওয়ার জন্য। মানে খুব কম সংখ্যক আইএমএ নাম্বার ওখানে পড়েছে। এখানে তারা বলেছে বিটিআরসি বলেছে খুব কম সংখ্যক ট্যাক্স দিয়ে ওই সমস্ত আইএমএ নাম্বারকে তারা বৈধ করে দেবে টু কাভার দ্য ফ্লো স্টকস। তারা বলেছে, একটা সময় বলেছে যে ইউজ ফোনের জন্য একটা পলিসি করতে হবে। তখন মন্ত্রণালয় থেকে বলেছে যে, টেলিকম মন্ত্রণালয় থেকে বলেছে, বিটিআরসি থেকে বলেছে এইটা তো টেলিকম মন্ত্রণালয়ের পার্ট না, এটা তো বাণিজ্য মন্ত্রণালয়ের পার্ট। সো দেয়ার ওয়াজ এ মিটিং যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের থেকেও রিপ্রেজেন্টেশন ছিল। সো ওই মিটিংগুলোর ফলো আপটার তারা না গিয়ে তারা ইনস্ট্যান্টলি রাস্তায় নেমেছে, বিভিন্ন সময় ব্লকেজ করেছে। অ্যাজ এ রেজাল্ট তাদের যে জায়গাটা ফলো আপ করা দরকার ছিল, সরকারের বিভিন্ন পর্যায়ে গিয়ে ওইটা কাজ হচ্ছে কিনা, স্পেশালি তাদের ইউজ ফোনের ব্যাপারে তাদের দাবি ছিল সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথেই তাদের কাজ করার কথা। সেটা তো বিটিআরসি ভাঙলে ইউজ ফোনের জন্য কোনো রেজাল্ট বিটিআরসির তার এখতিয়ারে নাই। তারা একটা কথা সবসময় বলে, তারা একটা কথা বলে যে ইউজ ফোনের মার্কেটটা থাকবে না যদি এনইআর ইমপ্লিমেন্ট হয়। তাহলে মানুষ যারা এখন ইউজ ফোন কিনছে তারা আসলে তারা কি করবে, অথবা যারা ইউজ ফোন বিক্রি করছে তারা কি করবে। আমরা তাদের বারবার বলেছি, দেখেন ইউজ ফোনের মার্কেটটা প্রথম শুরু করেছে হচ্ছে ব্র্যান্ড। সারা পৃথিবীতে দেখেন, বাংলাদেশি দেখেন। সো ব্র্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করে, বিভিন্ন কোম্পানি এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করে। সো একটা সময় যখন আমরা তো এখন 30,000 টাকার উপরে ফোনই বিক্রি করতে পারছি না। যখন আমরা 30,000 টাকার উপরে ফোন বিক্রি করতে পারবো, আমাদের ব্র্যান্ডগুলো ডিফারেন্ট ব্র্যান্ড, ডিফারেন্ট রিটেল চেইন, তারা আসলে এক্সচেঞ্জ অফার দিবে, ওই ফোনগুলো আর তারাই আসলে বিক্রি করতে পারবে। সো ইউজ ফোন বলে যে থাকবে না, ওই ইন্ডাস্ট্রি থাকবে না, এইটা ইটস নট রাইট। পৃথিবীতে
ভেরি রেয়ার কান্ট্রি আছে যেখানে রিফার্বিশড ফোন ইম্পোর্ট করা যায়, সেখানেও কিন্তু এই ই কমার্সের যে মার্কেট, সেই মার্কেটটা আছে, ইন্টারনাল ই কমার্স মার্কেট। সো বাংলাদেশেও ইন্টারনাল ই কমার্স যে মার্কেট সেটা থাকবে। আরেকটা আমাদের ব্যাপারে বলা হয় যে আমরা সিন্ডিকেট, আমরা মানে সিন্ডিকেট করছি, আমরা এটাকে সাপোর্ট করছি। আমরা সাপোর্ট করছি, এটা ট্রুথ। আমরা যদি সাপোর্ট না করতাম এই নিয়ে আজকের এই প্রেস কনফারেন্সটায় হয়তো আমরা আসতাম না। কারণ আমরা মনে করি আমরা এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করেছি, আমরা মনে করি দিস ইন্ডাস্ট্রি হ্যাজ এ লট অফ পোটেনশিয়াল ইন ফিউচার। আমরা মনে করি দিস ইন্ডাস্ট্রি এইটাকে একটা বৈধতা আসা উচিত, সো দ্যাট আমাদের অফকোর্স আমাদের ব্যবসা উইড অলসো গিভ আস এ বেনিফিট, অলসো ইট গিভস আস আ বেনিফিট ফর দ্য সোসাইটি অ্যাজ ওয়েল। এখন আমরা যে সিন্ডিকেট না, তার প্রমাণটা কি? সবার হচ্ছে আমি আসলে এক্সট্রিমলি মানে আমরা তো আজকে এখানে বসছি, এখান থেকে নেমে গেলে আমরা উই উইল ফাইট উইথ ইচ আদার্স। এবং এটারও আরেকটা প্রমাণ আছে, আই জাস্ট গুগলে বাংলাদেশের যে স্মার্টফোন মার্কেটে গত 10 বছরে কোনো অ্যাবসোলুট লিডারশিপ কোনো ব্র্যান্ড নাই। এটা আমরা হয়তো বা কোনো এক সময় 1 নম্বর, কোনো একটা সময় অন্য একটা ব্র্যান্ড 6 মাসের জন্য 1 নম্বর 2 নম্বর, এবং তাদের ভিতরে 1 থেকে 2 এর যে গ্যাপ ইজ ভেরি ইনসিগনিফিকেন্ট, খুব বেশি বড় না, ইটস আ প্র্যাকটিক্যাল। সো এই সমস্ত মার্কেট, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স যখন থাকে, ওকে বলে আপনারা গুগল করলে পাবেন ফ্র্যাগমেন্টেড মার্কেট। যে কোনো ফ্র্যাগমেন্টেড মার্কেটের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। 1 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে কোনো লিডার, অ্যাবসোলুট লিডার থাকে না। তো দেখেন আমাদের এখানে অ্যাবসোলুট লিডার নাই, উই অলমোস্ট অল ব্র্যান্ড আর হ্যান্ড টু হ্যান্ড। এখানে কম্পিটিশনের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে আমার ধারণা চায়না এবং ইন্ডিয়ার পরে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে আছে। এর থেকেও বড় প্রুফ হতে পারে না যে কম্পিটিটিভনেস প্রমাণ করার জন্য। এরপরে তো লোকাল ব্র্যান্ডগুলো আছেই। এর আরেকটা জিনিস হচ্ছে লোকালাইজ অপারেশন, অনেক লোকালি অফার দেওয়া। বিকজ আমরা এত কম্পিটিশন থাকে, একজন আজকে যে অফারটা দিচ্ছে কালকে সকালবেলা গিয়ে আমরা এটাকে ফলো করি, আজকে অফার দিল ওয়াই আমরা এটাকে ফলো করি। সো দিস অল আর দ্য ট্রিট অফ ফ্র্যাগমেন্টেড মার্কেট। এইখানে কম্পিটিশন হওয়ার, সিন্ডিকেট হওয়ার কোনো সুযোগ এই মডার্ন ওয়ার্ল্ডে সুযোগ কখনোই নাই। সো ইটস অ্যাবসোলুটলি ফলস। এখন আমরা যদি দেখি যে এই যে ডিউটিটা রিডিউস হলো, এই ডিউটিতে আসলে আমাদের লাভ হয়েছে যারা ম্যানুফ্যাকচারার, নাকি আসলে ওনাদের লাভ হয়েছে? যদিও বলছে আমাদের টোটাল ডিউটি কমেছে 5%, আমাদের টোটাল ডিউটি কমেছে 5%, বাট ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ দ্যাট 5% যারা স্মার্টফোন বানায় সেটা 1 থেকে 1.5%-এর উপরে না। বিকজ এনবিআর খুব ট্যাক্টফুলি আমাদের যে বেনিফিট দেওয়া আছে সেখানে 3 নম্বর এবং 4 নম্বর যে টেবিল আছে সেইটাকে তারা 10% থেকে 5% করেছে। এবং আমরা যারা পিসিবিএ মানে স্মার্টফোন যারা অ্যাডভান্স লেভেল ম্যানুফ্যাকচারিং করি, মেজরলি ব্র্যান্ড আমরা এটাই করি, তাদের কিন্তু ওই 3 থেকে 4 নম্বরের কন্ট্রিবিউশন হচ্ছে, ইকুইপমেন্ট এর কন্ট্রিবিউশন হচ্ছে 10 থেকে 15, ম্যাক্সিমাম 20%। সো ওইটা আসলে আমাদের ইম্প্যাক্ট ইজ ভেরি লো। সো এইখানে আন্দোলন করার কথা আমাদের, যে আমার তো আসলে আমার যেই রিজনাল গ্যাপ ছিল, রেশনাল গ্যাপ ছিল, সেইটাকে ইন্টারাপ্ট করেছে। বাট আমি তো মনে করছি সেইটা তো হয়নি, বাট দে গট আ ফেভার। হাউএভার আমরা মনে করি সিবিইউর যে ইম্পোর্টটা আছে, এবং সেটা আমরা এনবিআরকেও বলেছি, সরকারকেও মাঝে প্রথম থেকেই বলেছি, যে ট্যাক্সটা এখন 43 অথবা 40 এরকম আছে, সেইটাকেও আমরা তাদের সাথে একমত, সেটাকেও কমানো উচিত, সেটাকেও আরও রিজনাল লেভেলে আনা উচিত। আমরা কিন্তু তাদের সাথে সব জায়গাতেই দ্বিমত করি না। আমরা বলছি যে স্মার্টফোন শুধুমাত্র সরকারেরও উচিত স্মার্টফোনকে রেভিনিউকে শুধু স্মার্টফোনের রেভিনিউ হিসাবে না দেখা। স্মার্টফোনের রেভিনিউ হচ্ছে সরকারের রিকারিং রেভিনিউর ওয়েপন,
স্মার্টফোন দিয়ে মানুষ কথা বলে, স্মার্টফোন দিয়ে ভ্যালুয়েটেড সার্ভিস নেয়, স্মার্টফোন দিয়ে MFS নেয়, স্মার্টফোন দিয়ে বিজনেস করে, ব্যাংকিং করে, সমস্ত জায়গা থেকে সরকার রেভিনিউ পায়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মনে করি ওভারঅল স্মার্টফোনের যে ডিউটি আছে সেইটাকে সরকার আগামী বাজেটে আরও রিভিউ করবে। এইটা মানুষের জন্য আরও অ্যাফোর্ডেবল কিভাবে করা যায় সেই ইনিশিয়েটিভটা নিবে। এই বিষয়ে আমরা তাদের সাথে অ্যাবসলুটলি একমত, এবং ইনক্লুডিং আমাদের সাথে একটা রেশনাল গ্যাপ যেন থাকে, সো দ্যাট লোকাল ম্যানুফ্যাকচারিংটা বন্ধ না হয়, যেটার এন্ড গেম যেন এক্সপোর্টের দিকে হয়। অনেকেই বলে যে স্মার্টফোন এনিয়ার যখন চালু হবে তখন আসলে ইম্প্যাক্ট কি, আমাদের এই যে নতুন স্ট্রাকচার আসছে তারা কি প্রাইসে বিক্রি করছে, মানে আনঅফিসিয়ালরা কি প্রাইসে বিক্রি করেছে, সিবিও যদি ওই প্রাইসে নতুন ট্যাক্স স্ট্রাকচারে ইম্পোর্ট হয় তাহলে সেটার দাম কি খুব অ্যাবনর্মাল বেড়ে যাবে? আমরা পুরনো একটা ফোনের করেছি, সিমুলেশন করে দেখেছি, আমরা দেখেছি যে ফোনটা গ্রে প্রাইসে বিক্রি হয় এখন 1,30,000 টাকার মতো, সেই ফোনটাই 43% 40% ট্যাক্স দিয়ে 1,50,000 টাকায় বিক্রি করা যায়। তো এডিশনাল 20,000 টাকার মতো হবে। যেই ফোনটা এখন ওনারা 46,000 টাকায় বিক্রি করছেন সেটা 50,000 টাকায়ও বিক্রি করা যাবে লিগেলি ট্যাক্স দিয়ে। সো দ্যাট কনজিউমারের উপরে যে এখন তারা বলছে মানে 1 লাখ টাকার ফোন 2 লাখ টাকা বিক্রি করব, ওই হবে সেই হবে, ইটস নট ট্রুথ। দিস ইজ a great example of this. We have detailed simulation. আপনারা যদি বুঝতে চান আমরা আমাদের আরো ডিটেইল আপনাদের এটাকে সিমুলেশনটা বুঝিয়ে দেব। এখন সরকারের বেনিফিট হলো, আমাদের বেনিফিট হলো, সবার বেনিফিট হলো, সাধারণ মানুষের বেনিফিটটা কি? এক নম্বর জিনিস হচ্ছে আজকাল জাস্ট থিঙ্ক অ্যাবাউট ওয়ান থিংস, আমরা যখন বের হয়ে যাই, স্পেশালি যারা ফিমেল আছে তারা যখন একা